দর্শক, গ্রিন টিভির নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরে আপনাদের স্বাগত। আজ আমাদের সাথে আছেন এমন একজন অতিথি যিনি এসএ গেমস, কমনওয়েলথ শুটিং সহ বিভিন্ন ইভেন্টে দেশকে সোনার পদক এনে দিয়েছেন। তিনি অলিম্পিক শুটার শারমিন আক্তার রত্না। রত্না, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসলে আপনার কাছে জানার আছে অনেক কিছুই, কোথা থেকে শুরু করবো তাই শেষ থেকেই শুরু করি। খুব সম্প্রতি আপনি শুটার কলিকে নিয়ে আপনারা কয়েকজন মিলে থানায় অভিযোগ করেছিলেন, অথচ শেষ পর্যন্ত আমরা দেখলাম কলিকে নিষিদ্ধ করা হয়েছে। এই পুরো বিষয়টা আসলে এটা কেমন হলো, কি হলো? আসলে বিষয়টা অনেক হাস্যকর, কারণ কলি যার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমরা যার বিরুদ্ধে অভিযোগ করেছি, বিষয়টা কিন্তু অনেকটাই প্রমাণিত। কারণ এনএসসির যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে 10 বছর থেকে তার অধিক এই ব্যক্তিকে নিষিদ্ধের সুপারিশ করা হয়েছে শুটিং অঙ্গন থেকে, যদিও সেটা আলোর মুখ দেখেনি সে রিপোর্ট। যতদূর আমরা জানি যে মন্ত্রণালয় থেকে যে কমিটিটা গঠন করা হয়েছে, এটা আমাদের ফেডারেশন যে সেক্রেটারি জেনারেল আলিয়া ফেরদৌসী, ওনার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এই তদন্ত কমিটিটা গঠন করা হয়েছে উচ্চতর তদন্তের স্বার্থে। এখানে কিন্তু আমরা মন্ত্রণালয়কে বলিনি যে আমাদেরকে একটা তদন্ত কমিটি গঠন করে দেন, কারণ আমরা যেহেতু প্রসেসিং আসছিল, এনএসসি আমাদেরকে যে তদন্ত কমিটি দিয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা মোটামুটি হয়তো সত্যতা পেয়েছে, না হলে তো এই ধরনের সাজেশন তারা দিত না। কিন্তু সেটা হোল্ড হয়ে গেছে, কারণ যেহেতু মন্ত্রণালয় তাদের হায়ার প্রতিষ্ঠান, তো সেই সুবাদে মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটিটা গঠিত হয়েছে, তো সেটার কারণে এই তদন্ত কমিটির রিপোর্টটা হোল্ড হয়ে আছে। তো এখন যেটা সবচেয়ে বেশি হাস্যকর, যে কলি যে কমপ্লেন করেছে বা আমরা যার বিরুদ্ধে কমপ্লেন করেছি, মোটামুটি তার বিষয়ে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেটাতে সে মোটামুটি গিলটি, এবং আমাদের এনএসসি তাকে অ্যাডভোকেট দিয়েছিল এবং এনএসসি তাকে অব্যাহতি দিয়েছে। এত কিছুর পরও কামরুন নাহার কলি সহ আমাদের আরো 5 জনকে বহিষ্কার করে রেখেছে। কলিকে তো শুটিং থেকে 1 বছরের জন্য বহিষ্কার করেছে। আমাকে, সাবরিনা আপুকে, যারা আমরা এখন শুটিং করছি না, অ্যাক্টিভ শুটার না, তাদেরকে অবাঞ্ছিত করেছে ফেডারেশন থেকে। এটা বেসিক্যালি একটা হাস্যকর সিদ্ধান্ত, কারণ কখনো কোথাও দেখিনি যে ভিকটিম এবং অ্যাকিউজার দুইজনকেই সেম পানিশমেন্টের আওতায় নিয়ে আসে। এটা বোধহয় পৃথিবীর কোথাও নাই, যে আমি কমপ্লেন করলাম বা আমি একটা বিচার চাইলাম, আমিও সাজা পেলাম এবং যে অপরাধী সেও সাজা পেল। এটা আসলে একটা অ্যাবসার্ড এবং হাস্যকর ব্যাপার। কারণ শুটিং ফেডারেশনে বর্তমান যে কমিটিটা আছে, এটা মূলত যে জয়েন্ট সেক্রেটারির বিরুদ্ধে আমরা কথা বলেছি, ওনারই দেওয়া, উনি সিলেক্ট করে কমিটিটা নিয়ে এসছে। উনি আমাদের যে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার যে সহকারী ছিল সাইফুল, ওনার মাধ্যমে ওনাকে কিছু টাকা পয়সা হয়তো কিছু ডিল করছে। কারণ কমিটি যেদিন ডিক্লেয়ার হয়, আমাদের যে এখন বর্তমানে অলিম্পিক মহাসচিব, তখন সার্চ কমিটির প্রধান ছিল, উনি ডিরেক্ট বলছে যে এটা আমরা দেই নাই এবং এটাতে টাকা পয়সার ডিল হয়েছে। তো ওনার কথার উদ্ধৃতি দিয়েই বলতেছি যে তো এই ডিলে এই কমিটি হয়েছে। তো সুতরাং উনি বের হয়ে গেলে পরে ওনার কমিটি তো বের হয়নি, সুতরাং উনি এখনো বাইরে থেকে সবকিছুই করতেছে। উনি স্টিল ফেডারেশনে যায় এবং ফেডারেশন যে কোনো সিদ্ধান্ত তার মতেই চলে। এবং আপনি খুব আশ্চর্য হবেন, যখন সাজ্জাদকে অব্যাহতি দেওয়া হয় এনএসসি থেকে, ওর 1 সপ্তাহ পরেই ফেডারেশন একটা প্রেস কনফারেন্স ডাকে। সেটা টোটালি ওনাকে ডিফেন্ড করার জন্য ফেডারেশন এই প্রেস কনফারেন্সটা ডেকেছিল। এটা আপনারা সবাই জানেন, অবগত আছেন। তো এই বিষয়টা তারা মন্ত্রণালয়ের এনএসসি ডিসিশনকে তারা বলতেছে আমার ইসি মিটিং হবে, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে ওনাকে বাদ। মানে এমন হাস্যকর কিছু কর্মকাণ্ড ফেডারেশন করেছে যে ওনাদের উপরে আসলে এখন রাগ হয় না, আমাদের মায়া হয় যে আসলে ওনারা মানে একটা দায়িত্বশীল জায়গায় থেকে যে দায়িত্বশীল আচরণটা করা উচিত, ওনারা সেটা করছেন না। আমরা যখন জাহানারা আলমের ইস্যুটার পরে আমরা ভয়েস রেজ করেছি, আমরা দেখেছি যে বিসিবি অলরেডি কিন্তু একটা তদন্ত করে 4টা কমপ্লেনের ভিতরে 2টা সত্যতা পেয়েছে। আমাদের ফেডারেশন কিন্তু কোনো তদন্তই করেনি, উল্টো আমাদেরকে নিরপেক্ষভাবে এনএসসি যে তদন্ত কমিটি গঠন করে দিয়েছে তার এগেইনস্টে তারা মন্ত্রণালয় সুপারিশ করেছে যে একটা উচ্চতর তদন্তের সাথে একটা কমিটি যাতে গঠন করা হয়। তো এটা খুবই কি বলবো, এটা আমাদের জন্য হতাশাজনক যে আমাদের শুটিং ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল একজন নারী, উনি আমাদের কথাটা শুনলেন না বা বুঝলেন না। উনি ওনার কমিটির লোককে বাঁচানোর জন্য উনি স্টিল এইগুলো করে বেড়াচ্ছেন। এবং এতদিন আমরা কমিটি নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না, আমাদের একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে নিয়ে সমস্যা ছিল এবং আমরা সেটা বলেছি। এবং এই ব্যক্তির সম্পর্কে কিন্তু প্রবলেম এখন থেকে না, আসিফ মাহমুদ যখন কমিটি দিবে আমরা জানতে পারি, আমরা কিন্তু
খবর তো বের হয়, আমরা জানতে পারি যে ওনাকে দিচ্ছে জিএম হায়দারকে। তখনই আমি আসিফ হোসেন খান সহ আরো 3জন শুটার তার কাছে গিয়েছিলাম ডকুমেন্টস সহ, তাকে সরাসরি বলেছি যে এই লোকের এই সমস্যা, আপনি যাকে খুশি তাকে দেন, আমার ফেডারেশনের মেয়েদেরকে অরক্ষিত করবেন না প্লিজ, আপনি ওনাকে বাদ দিয়ে আপনার যেরকম খুশি সেরকম কমিটি দেন। উনি আমাদের কথাটা রাখেন নাই। আমরা আমাদের হায়ার অথরিটি পর্যন্ত গিয়েছি, অথচ সেটার আমরা কোনো ফলাফল আমরা দেখিনি। উল্টো তখন আমাদেরকে বলছিল ওনাকে তো মেম্বার রাখা হয়েছে, আমরা জয়েন্ট সেক্রেটারি রাখতে চেয়েছিলাম, উনি মেম্বার অবস্থায় আছেন। সেটারও 3 মাস পরে কমিটি দিয়েছে, 3 মাস কি 4 মাস পরে ওনাকে জয়েন্ট সেক্রেটারি করে দিয়েছে। তো এটা একটা মানে হাস্যকর বিষয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি মানে উনি যেহেতু স্পোর্টসের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না, একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে সে তার ওই অবস্থানটা ক্রিয়েট করেছে, অবশ্যই এটাতে সাধুবাদ জানাই, কারণ তার যে নেতৃত্বটা ছিল সে সময় ভোকাল, সেটার জন্য সে অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য। কিন্তু সে স্পোর্টসটাতে এসে যে চেঞ্জেসগুলো করছে, এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো কিছু হয় নাই। হ্যাঁ, মানে এই একই ব্যক্তির একই সাবেক উপদেষ্টা উনি, যদিও ওনার এই ইনভলভমেন্টের ইস্যুটা নিয়ে কিন্তু বিভিন্ন ফেডারেশন বিভিন্ন সময় অভিযোগ করেছে। ইভেন যেই ক্রিকেটের জাহানারা আলমের ইস্যুতেই প্রথমত আপনারা সবাই ভোকাল হয়ে সাহস করে সামনে আসলেন যে জাহানারা যদি অভিযোগ করতে পারে আমরা পারবো না কেন। সেই ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও হচ্ছে আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব উনি হয়তো মানে অভিযোগ প্রমাণিত না, বাট এটা আমরা অনেকেই হয়তো আনঅফিসিয়ালি জানি যে উনি কিছু না কিছু ইনফ্লুয়েন্স ছিল। কিন্তু সেই ক্রিকেট বোর্ডের এতে আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে তার মানে দিন শেষে কি ক্রিকেট বোর্ড মাত্রা কম কিন্তু তারপরে শাস্তি পেয়েছেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু শাস্তি কিছুটা পেয়েছেন, অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু তার মানে কি যে আবারও ক্রিকেট হাইলাইটেড, তাই ক্রিকেটার একজন ন্যায় বিচার পাচ্ছেন বা ন্যায় বিচারের কাছাকাছি পাচ্ছেন, অন্য খেলাগুলোকে অবহেলা করা হলো। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটটা অনেক এলিট একটা স্পোর্টস। তারা প্রচারণায় বলেন, বেসিক্যালি জনসমর্থনে বলেন, ফার ফার অ্যাওয়ে অন্যান্য ডিসিপ্লিন থেকে। আমাদের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল এক সময় ফুটবল, তারপরে এখন ক্রিকেট। কিন্তু আমরা যদি অ্যাচিভমেন্টের দিক বিবেচনা করি, আমাদের দেশের জন্য সম্মান কারা সবচেয়ে বেশি এনে দিয়েছে, আমার মনে হয় শুটিং এর উপরে এত হাইয়েস্ট মেডেল বাংলাদেশের অন্য কোনো ডিসিপ্লিনে নাই। এবং শুটিং এর আসিফ হোসেন খানের যে ইন্ডিভিজুয়াল একমাত্র কমনওয়েলথ গোল্ড, এটাই বাংলাদেশের ওয়ার্ল্ড স্পোর্টসের সর্বোচ্চ অর্জন। তো তারপরও আসিফ হোসেন খানের নাম প্রায় মুছে যেতে বসেছে, যদিও এটা মোছার কথা না। তার মূল্যায়নটা আমাদের রাষ্ট্র করেনি, আমরা জনগণ করিনি, বা আমাদের শুটিং ফেডারেশন করেনি। পক্ষান্তরে আমরা সবাই বলবো যে ব্যর্থ। আর যেহেতু এটা দর্শক কেন্দ্রিক একটা খেলা না, জনসংযোগে এটার ঘাটতি আছে, তো এই কারণেই হয়তো এত পপুলারিটি নাই। ক্রিকেটটা যেহেতু প্রত্যেকটা মানুষ নামে নামে চেনে, প্রত্যেকের আবেগের জায়গা, শুটিংটা হয়তো কখনোই সে আবেগের জায়গায় কাজ করতে পারে না। এখন পর্যন্ত শুটিং খেলাটা আসলে কি অনেকেই বোঝে না। তো সেখানে আমি বলবো অবশ্যই এটা একটা হাইলাইটেড স্পোর্টস, আমি ওভার হাইপড বলবো, কারণ যে পরিমাণ তাদের প্রসার সেই তুলনায় তাদের অ্যাচিভমেন্ট খুবই নগণ্য। তো সেই দিক থেকে যদি আমি ক্রিকেটের সাথে শুটিংয়ের তুলনা করি, আমি বেসিক্যালি শুটিংয়ের সাথে ক্রিকেটের তুলনা হতে যাবই না। কারণ আমি নিজে একজন শুটার, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে শুটিং এবং আর্চারি এর উপরে বাংলাদেশের অন্য কোনো স্পোর্টসের অ্যাচিভমেন্টের খাতা এখনো খুলেনি। তো সুতরাং আমি তাদের সাথে তুলনাতে যেতে রাজি না। হ্যাঁ, অবশ্যই পপুলারিটির দিক থেকে তারা আগিয়ে, এই জন্য তারা হয়তো যে কোনো কিছু খুব দ্রুতই একটা সমাধানের পথে চলে আসে। তো আমাদের এইখানটার ল্যাকিংসের কারণে আমাদের যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়ে আমাদের ফ্রন্টে কাজ করতে হয়, ব্যাকেও আমাদেরকে জনে জনে বুঝাই দেওয়া হয় যে এখানে এই সমস্যাটা চলছে, কারণ আমরা একবার বললে কেউ এটা বুঝতে পারে না। তো এইগুলো আমাদের এই ধরনের কিছু ডিফিকাল্টিস আমরা ফেস করতেছি। আপনার ক্যারিয়ার ইস্যুতে যদি আসি, আপনাকে একটা দীর্ঘ সময় বলা হতো 10 মিনিটের এয়ারফেলে বাংলাদেশের বেস্ট আপনি প্লেয়ার হতে আছেন, সবচেয়ে বড় সম্ভাবনা আপনাকে দেখা হতো। সেই আপনি 18 বছরের ক্যারিয়ার আপনার, কিন্তু আপনার ক্যারিয়ারের শেষটা অনেকটা নীরবে নিভৃতে। আপনি 2022-এ যখন আপনি অবসর ঘোষণা করলেন, আমার যতদূর মনে আছে আপনি কোনো একটা পত্রিকায় ফোন দিয়ে জানিয়েছিলেন যে আমি রিটায়ার করছি, আমি কোচিং হিসেবে শুরু করছি। এটা কি কোনো অভিমান থেকে নাকি অন্য কোনো কারণ ছিল? না, আসলে 2015 সালে শুটিং ফেডারেশন যখন আমাকে সাসপেন্ড করে, খুব সিলি ম্যাটার,
কারণ আসলে আমরা কখনোই যারা ভয়েস রেজ করে তাদেরকে সবাই একটু ভয় পায়, আর সে যদি পারফর্মার হয় তাহলে তাদের জন্য এটা রিস্ক। কারণ আমি যখন একটা বেটার রেজাল্ট দিব, আমার ভয়েস রেজ করার জায়গা আছে, আপনারা আছেন, বাংলাদেশের মানুষ আছে, সরকার আছে, তখন যেই জায়গা থেকে আমরা মূল্যায়ন পাই না, বা আমাদের যেটা পাওয়ার কথা, আমাদের পারফরমেন্স ডেভেলপ করার জন্য যেটা পাওয়ার কথা, সেটা যখন পাই না, আমরা তখন সেটা চাওয়া শুরু করি এবং এটাকে তারা থ্রেট মনে করে। তো এই কারণে ওই সময় আরো একটা ঘটনা ঘটেছিল, যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট বদল হলোই। তো আমি 2014 সালে বোধহয় আমিনুল ভাই যখন ফার্স্ট জয়েন করে বিএনপিতে, তখন আমি ওনার সাথে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম। তো ওইটার একটা পেপার কাটিং বা নিউজ হয়। তো সেখান থেকেই তাদের একটা ধারণা ছিল যে ও তো বিএনপি মাইন্ডেড। এই সব কিছু ইস্যু ডিরেক্ট তো আর একটা দল করি বা একটা দলের কাছে গিয়েছি সেটার কারণে তো আর সাসপেন্ড করা যায় না। তো ছোট ছোট কিছু ইস্যু সাথে এই যে প্রতিবাদী মনোভাব, তাদের জন্য তারা থ্রেট মনে করেছে। তো তারা সুযোগ মতো সেখান থেকে আমাকে ওই সময়টা সাসপেন্ড করে দিল, এবং তারপরে আমার লাইফে চেঞ্জেস এসছে। আমি এক কন্যা সন্তানের জননী হয়েছি ওর 1.5 বছরের মাথায়। তো সবকিছু মিলিয়ে যখন আমি আবার খেলায় কামব্যাক করেছি, তখনও কিন্তু ফেডারেশন আমাকে আর ওই সুযোগটা দেয়নি। আমি ন্যাশনালে গোল্ড মেডেল পেয়েছি, তারপর ফেডারেশন আমাকে ক্যাম্পে ডাকেনি, টানা একটা বছর আমাকে তারা বসিয়ে রেখেছে। এশিয়ান গেমস আমাকে খেলতে দেয়নি, কমনওয়েলথ খেলতে দেয়নি। এশিয়ান গেমসে 1 মাস আগে আমাকে ট্রেনিংয়ে ডেকেছিল। তো এত বিগ গ্যাপ, ফিজিক্যাল একটা চেঞ্জেস, সবকিছু মেন্টাল চেঞ্জেসের পরে যখন তারা আমাকে স্বভাবতই ডাকে, আমার তো নিজেরও জাজমেন্টের ক্ষমতা আছে যে আমার দ্বারা আর কতখানি হবে। তখন থেকেই আমি বোঝা শুরু করলাম যে হয়তো আমি আর আগের রত্নাতে ফিরে যেতে পারবো না। আমার যে আকাঙ্ক্ষা বা আমার যে ড্রিম, আমি আমার বাংলাদেশকে যে ইন্টারন্যাশনালি যেখানে আমি নিয়ে যেতে চাই, সেইটার যে আমার ভিতরে যে শক্তিটা, সেটা হয়তো আর আগের মতো নাই। তখন থেকেই মূলত আমি চিন্তা করি যে খুব দ্রুতই হয়তো আমাকে খেলাটা ছেড়ে দিতে হবে। 2019-এ যখন আমি এসএ গেমস করি নেপালে, ওই সময় আমি উপলব্ধি করলাম যে এখনই এটা শেষ করার সময়, কারণ আমি আর হয়তো পারবো না। আর নতুনদেরকে তখন মনে হলো যে নতুনদেরকে সুযোগ দেওয়ার এটাই রাইট টাইম। কারণ আমি দেশে থেকে আমার দেশীয় কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড একটা পজিশন কিন্তু ধরে রাখাই যায়। তো সেটা রেখে তো আমার যে ড্রিম ছিল ইন্টারন্যাশনালি, সেটা তো আমি ফুলফিল করতে পারছি না। তো আমার কাছে মনে হলো যদি আমি জায়গাটা ছেড়ে দেই, আমার পরে যে আছে সেই জায়গাটাতে উঠে আসবে, কারণ তারা তো ইয়াং, তাদের একটা স্বপ্ন আছে, অনেক বড় স্বপ্ন তাদের। তো তারা হয়তো তাদের এই স্বপ্নটাতে এগিয়ে যেতে পারবে। তখন মনে হলো যে আমি তাহলে এখানেই কুইট করতে পারি। তো ওই সময় আমি প্যান্ডামিকের আগে বাংলাদেশ গেমস হওয়ার কথা ছিল, বাট আমি তখনই ডিসিশন নিয়ে ফেলেছি যে আমি আর ফিরছি না শুটিংয়ে। কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করলেন যে জাস্ট অবসর ঘোষণার পরপরই, কোচিং ক্যারিয়ারটা নিয়ে কেমন চলছে? আসলে কোচ হিসেবে যখন ক্যারিয়ার শুরু করি, বেসিক্যালি তো আমাদের যে ফরেন কোচ ছিলেন ইরানের, ওনার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শুরু করি। কারণ এটা তো আমি ছিলাম অ্যাথলেট, সেখান থেকে যখন আমি কোচিং প্রফেশনে আসবো, অবশ্যই আমাকে টেকনিক্যাল বিষয়গুলো অ্যাজ আ কোচ হিসাবে একটা অ্যাথলেটকে আমি কিভাবে ডিল করব, এটা আমাকে শিখতে হবে। তো আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন তার সাথে কাজ শুরু করি, আমি অনেক কিছু শিখেছি। আমার লাইফের যে চেঞ্জেস, আমার 2টা বেবি, তো এটা একটা আমূল পরিবর্তন, মা হওয়াটা একটা আমূল পরিবর্তন। তারপরে যখন কোচিং প্রফেশনে গেলাম, তখন আমার সাথেই যারা শুটিং করেছে বা ছোট ছোট যারা, তাদের সবাইকে মনে হলো সন্তান তুল্য। আমি এখন ওদের গার্ডিয়ান, ওদেরকে আমি সঠিকভাবে যেটা শিখাবো ওরা সেটাই শিখবে এবং পরবর্তীতে ওরা দেশকে সেটাই দিবে। তো এইটাতে জানি কোনো ল্যাকিংস না থাকে, আমি চেষ্টা করেছি খুব সূক্ষ্মভাবে শেখার, নিজেকে চেঞ্জ করার, যে অ্যাথলেট ক্যারেক্টার থেকে কিভাবে কোচের ক্যারেক্টার প্লে করা যায়, কমিউনিকেশন স্কিল কিভাবে ডেভেলপ করা যায় একটা অ্যাথলেটের সাথে, সেগুলো শিখেছি। হ্যাঁ, এটা কোচিং প্রফেশন আসলে অনেক চ্যালেঞ্জিং। আমি চাইলেই, কারণ যেহেতু আমি একজন ট্রেনার বা কোচ, আমার হাত দিয়ে একটা অ্যাথলেট তৈরি হবে, দেশকে রিপ্রেজেন্ট করবে, তো আমার শেখাটা যেন পারফেক্ট হয়। তো সেটা একটা খুবই বড় চ্যালেঞ্জ, এবং এটা বলতে পারেন যে এটা একটা যে কোনো অ্যাথলেটের জন্য তার একটা সেরা মোমেন্টও আছে, কারণ এটাতে তার পুরো পার্সোনালিটিকে বদলাতে হয়। তো যখন কোচ হয়ে আমি 1 বছর কাজ করেছি, আমি দেখেছি যে হ্যাঁ, অ্যাথলেটদের সাথে কমিউনিকেট করতে পারছি, কারণ আমাকে অ্যাথলেটকে বুঝতে হবে। তো যেহেতু আমি খেলোয়াড় ছিলাম, এটা আমার জন্য অনেক ইজি ছিল। ওদের
ইনার ভিউটা কি হতে পারে, সে অনুযায়ী আমাকে কি ডিসিশন নিতে হবে। যে জিনিসটা আমি পাইনি, আমার কোনো কোচের কাছ থেকে কোনো ল্যাকিংস হয়তো ছিল, যার কারণে হয়তো আমার পারফরমেন্স আরও বেটার হওয়ার কথা ছিল, সেটা হয়নি। তো সেখানে আমি কিভাবে কাজ করে ওদেরকে ওই ল্যাকিংস থেকে আমি ওভারকাম করে নিয়ে আসতে পারি, এই ছোট ছোট কিছু জিনিস শিখতে হয়েছে। তো সেটা আমি আসলে 1 বছরের বেশি আর কাজে লাগাইতে পারিনি, কারণ ওই যে আমার ফেডারেশন, এখন আমার বস সে যদি না বোঝে, তো তাকে তো আর বলে মানে বারে বারে বলে তো আর বোঝানো সম্ভব না। তো পরে আমি সেখান থেকেও কুইট করি যে না, কোচের প্রফেশনও ওকে ফাইন, চালান আপনারা, দেখি কি করেন। কিন্তু তার ফলটা যদি আমরা চিন্তা করি, আপনার পরে বাংলাদেশে উইমেন শুটিং এ আমরা কোনো গোল্ড মেডেলিস্ট কাউকে পাইনি, তাহলে কি দেশের আসলে শুটিং ফেডারেশনের সমস্যা, নাকি দেশে শুটার আপনার সাথেই শেষ হয়ে গেল? না, আমাদের এখন বর্তমানে যে শুটার গুলো আছে বা যাদেরকে আমরা গত 8-10 মাস আগেও রেখে এসেছি, এখন অবস্থা তো আরো ভয়াবহ। তো এখানে অবশ্যই অনেক ট্যালেন্টেড অ্যাথলেট আছে, যেরকম কামরুন নাহার কলি, সায়রা আরিফিন, তাসমাত ইমা। ছেলেদের ভিতরে আচ্ছা, মেয়েদের বিষয়টা এরা বেশ ট্যালেন্টেড, এবং ওরা ইন্টারন্যাশনালি ওদের রেজাল্ট বা স্কোর যে পর্যায়ে নিয়েছে, এটা আমাদেরকে স্বপ্ন দেখায়। হ্যাঁ, এটা ঠিক, আনফর্চুনেটলি তারা কোনো পদকের মালিক হয়নি, তবে ওদের যে পারফরমেন্স, যে স্কোর লেভেল, এটা অবশ্যই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। তো এটাই আমাদের ধরে রাখাটা মূল লক্ষ্য হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের শুটিং ফেডারেশন বা অন্যান্য সব ফেডারেশনের মতোই যে ধরনের কাদা ছোড়াছুড়ি হয়, একজন আরেকজনের পিছনে লেগে থাকে, চেয়ার দখলের যে লড়াই, এটার কারণে আসলে সাফার করে শুটাররা, সাফার করে দেশ। আমার কাছে মনে হয় না কেউ কখনো দেশের কথা চিন্তা করে। আমাদের স্পোর্টসটা যে বলয়ে ঘুরছে, এখানে সবাই ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে, তারা এর ঊর্ধ্বে যেতে পারে না। তো যতদিন না এর ঊর্ধ্বে যাবে, যতদিন না আমার দেশকে প্রায়োরিটি দিবে, দেশ প্রেমটা যতদিন জাগ্রত না হবে, ততদিন আমি সন্দিহান আমার স্পোর্টস থেকে, মানে বাংলাদেশের স্পোর্টস কিছু পাবে কিনা আমি জানি না। আপনি খেলা ছাড়লেন অনেকটা অভিমান থেকে, ফেডারেশনের কিছুটা মানে অসহযোগিতাও ছিল, সবকিছু মিলে এরপর কোচিং শুরু করে, কোচিংটাও খুব বেশি দূর নিতে পারলেন না, ফেডারেশনের ভেতরের অন্তর্কন্দল থেকে শুরু করে অনেকগুলো নেতিবাচক বিষয়ের কারণে। তবে এর মাঝখানে যে বিষয়টা আপনি নিজেই তুলে আনলেন যে 2014-তে যখন আমিনুল ভাই বিএনপিতে যোগদান করলেন, তখন আপনি তার সাথে যেভাবে ছিলেন, এবং আমরা বারবার বিভিন্ন সময়ে ওনার সাথে প্রচারণায় আপনাকে পেয়েছি, তো সেগুলো চিন্তা করলে এখন তো আমিনুল হক ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বটা পেয়েছেন, সেক্ষেত্রে কি আপনি আশা করেন বা আমরা কি ভবিষ্যতে শুটিং ফেডারেশনের বড় কোনো পদে আপনাকে দেখতে পারি? আসলে শুটিং ফেডারেশনের বড় কোনো পদে যাব কিনা এটা তো আমি জানি না, এটা মন্ত্রণালয় ডিসাইড করবে। আমিনুল ভাই এখন আমাদের অভিভাবক, স্পোর্টসের অভিভাবক, এবং উনি এখানে এসেছেন ওনার যোগ্যতা বলে। উনি কিন্তু এমন না যে স্রোতের অনুকূলে থেকে কোনো চেয়ারে এসেছেন, অনেক দিনের সংগ্রামে আজ সেখানে তার যোগ্যতা বলে আজকে সে এই জায়গাটাতে এসেছেন। এবং এই প্রথম আমরা বোধহয় এমন একজন ক্রীড়া মন্ত্রী পেয়েছি, প্রতিমন্ত্রী পেয়েছি, যিনি মাঠের মানুষ, যিনি জানেন একটা অ্যাথলেটের শুরু থেকে শেষ। তো আমি অবশ্যই আশাবাদী যে এবার যদি বাংলাদেশের স্পোর্টস বদলায়, তার হাত দিয়েই বদলাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব হবে। আপনার দিক থেকে কি কোনো অ্যাপ্রোচ গিয়েছে কখনো? না, ওরকম কিছু না। মানে আমার একটাই চাওয়া, আমার ফেডারেশন যাতে স্মুথলি চলে, এই সমস্ত ঝামেলা আমার পছন্দ না। আমরা খেলবো, আমরা এই ঝামেলার মধ্যে কেন থাকবো? আমার বরাবরই একই চাওয়া, সবার কাছেই চাওয়া, যে প্লিজ আমাদেরকে পিচফুলি খেলতে দেন, খেলাটার ভিতরে আমাদেরকে রাখেন, অন্য কোনো কিছুর ভিতরে না। এই সমস্ত তর্ক বিতর্কের ঊর্ধ্বে থেকে যেন খেলা এগিয়ে যায়। আমরা খেলার মানুষ, আমরা চাই আমাদের খেলা মাঠে ফিরুক, রেঞ্জে ফিরুক। এটাই প্রত্যাশা, যে যেখানে যাই হোক, ব্যক্তিগতভাবে যার সাথে যাই থাকুক, খেলাটা জানি সুন্দরভাবে চলে। ক্যারিয়ার একটা বড় সময় আপনার সাথে সাদিয়া ছিল শুটিং এ, সাদিয়া চলে যাওয়া, সাদিয়ার চলে যাওয়াটা আমার জন্য একটা গ্রেট লুজ। শুধু যে একই সাথে টিম হয়ে আমরা খেলেছি ব্যাপারটা তা না, এক রুমে থেকেছি, এক বেড শেয়ার করেছি। এখানে আমি এখনো বলবো যেটা রাষ্ট্রের দায়।